প্রিয় বন্ধুগণ, জয় নন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানাচ্ছি শিল্প ও সাহিত্য বিষয়ক আলাপচারিতায়। আজও আমাদের মাঝে এমন একজন অতিথি রয়েছেন যার রয়েছে অনেকগুলো পরিচয়। তিনি একাধারে কথা সাহিত্যিক, গল্পকার, প্রামাণ্যচিত্র নির্মাতা, ভ্রমণ গদ্য লিখেছেন প্রচুর, এবং সেই সাথে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি মুক্তিযোদ্ধা, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের যুদ্ধের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশটা পেয়েছি। প্রিয় বন্ধুগণ, তিনি হচ্ছেন ফরিদুর রহমান। ফরিদুর রহমান ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ফরিদুর রহমান ভাইকে আপনারা অনেকেই চেনেন যারা সাহিত্য জগতের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত রয়েছেন এবং যারা বিটিভিতে চোখ রেখেছেন। দীর্ঘদিন, বলবো দীর্ঘ বছর তিনি বিটিভিতে কর্মরত ছিলেন এবং বোধহয় আপনি শেষ পর্যন্ত ডিডিজি হিসাবে উপমহাপরিচালক হিসাবে কর্মরত ছিলেন। এবং তিনি কিন্তু ধারাবাহিকভাবে আপনি একটা লেখাও লিখছিলেন ফরিদুর ভাই, বোকা বাক্সে 30 বছর। প্রায় 33 বছর ঠিক না, 32.5 বছর ছিলাম। তো আমি একটি ধারাবাহিক লিখছিলাম বোকা বাক্সে 32 বছর। লেখাটা শেষ হয়নি অবশ্য, আপাতত বন্ধ আছে, আশা করি ভবিষ্যতে আবার লিখব। বন্ধুরা, আমাদের আলাপচারিতা শুরু হয়ে গেছে। আমরা আসলে ওই টিভি থেকেই শুরু করি। বাংলাদেশ টিভির একটা স্বর্ণ যুগ রয়েছে। আমরা বলবো যে ইতিহাসের বিভিন্ন পর্যায়েও বাংলাদেশ টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর আপনি দীর্ঘ 30 বছরেরও বেশি সময় সেখানে কর্মরত ছিলেন। আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন। আমি বাংলাদেশ টেলিভিশনে যোগ দিয়েছিলাম 1980 সালের জুলাই মাসে। তো বলা যায় পুরো 80-র দশকটি এবং 90 দশকের মাঝামাঝি পর্যন্ত অন্তত বাংলাদেশ টেলিভিশনই ছিল একমাত্র টেলিভিশন চ্যানেল। স্বাভাবিকভাবে দর্শকের প্রত্যাশা ছিল অনেক বেশি, এবং আমরা 80-র দশকের শুরুতে যারা টেলিভিশনে যোগ দিয়েছিলাম তারা সবাই একেবারে প্রত্যেক প্রযোজক, মানে অনুষ্ঠান যারা নির্মাতা তারা মূলত প্রযোজক, তাদের প্রত্যেকেরই সাহিত্য সংস্কৃতির অঙ্গনে কোনো না কোনোভাবে তারা পরিচিত মুখ। তারা কোনো না কোনোভাবে হয় লেখালেখিতে, অথবা সঙ্গীতে, অথবা মঞ্চনাটকে, কিংবা যন্ত্রসঙ্গীতে, কিংবা অথবা লেখালেখির ক্ষেত্রে প্রত্যেকেরই এক ধরনের যোগ্যতা ছিল। এবং সে সময়ের আমি বলবো সে সময় রিক্রুটমেন্টটাও হয়েছিল বোধহয় সেইভাবেই, যার ফলে একঝাঁক তরুণ প্রযোজক যোগদান করায় বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালা আমরা যদি খেয়াল করি তাহলে দেখব 80-র দশকের শুরু থেকে 90 দশকের মাঝামাঝি পর্যন্ত খুবই জনপ্রিয় একটি মাধ্যম ছিল সব ধরনের অনুষ্ঠানে, কি নাটকে, কি সঙ্গীতে, কি নাট্য অনুষ্ঠানে, সব ক্ষেত্রেই। তো আমরা চেষ্টা করতাম যে একই সঙ্গে দেশজ অনুষ্ঠানগুলো করার। তখন ক্যামেরা কেবল বাইরে যেতে শুরু করেছে স্টুডিও থেকে, কাজে স্বাভাবিকভাবে তখন থেকে প্রামাণ্যচিত্র নির্মাণ বা এমন ধরনের ইউটিলিটি প্রোগ্রাম যেগুলো খুব মানুষের কাজে লাগে সে ধরনের অনুষ্ঠানের সংখ্যাও ছিল। শুধুমাত্র বিনোদন নয়, আমরা কৃষি ভিত্তিক অনুষ্ঠান ছিল, তারপর খেলাধুলার অনুষ্ঠান ছিল, স্বাস্থ্য বিষয়ক কিছু অনুষ্ঠান ছিল, এছাড়া গান, নাচ শেখাবার অনুষ্ঠান ছিল। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশের নাটকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিশ্ব নাটক বলে একটি অনুষ্ঠান ছিল। তো এইভাবে আমরা সে সময় চেষ্টা করেছি যে দর্শকের কাছে পৌঁছানো, এবং বিভিন্ন ধরনের দর্শক, হয়তো অনেক জনপ্রিয় অনুষ্ঠান ছিল, আবার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান যেগুলো হয়তো খুব বেশি দর্শক দেখে না, কিন্তু আমাদের মনে হয়েছিল যে এই অনুষ্ঠানগুলো করা দরকার আমাদের রুচি বাড়ানোর জন্য, দর্শক রুচি বাড়ানোর জন্য। হয়তো দর্শকের সবচেয়ে বেশি পছন্দ ছিল বাংলা সিনেমা অথবা সিনেমার গান, এইসব খুব পছন্দের অনুষ্ঠান ছিল, ছায়াছন্দ খুব পছন্দের অনুষ্ঠান ছিল। কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা উচ্চাঙ্গ সঙ্গীত অথবা বিশ্ব নাটকের মতো খুব ওয়ার্ল্ড ক্লাসিক যেসব অনুষ্ঠান সেসব আমরা করেছি। ওই সময় আসলে আমরা অনেক বিশ্ব নাটক দেখেছি। সাইদ আহমেদ ছিলেন একজন, আসলে উনি খুবই বিখ্যাত একজন ব্যক্তি, তার অনেক নাটক আমরা ওখানে দেখেছিলাম। এই অনুষ্ঠানটির মূল পরিকল্পনাই ছিল সাইদ আহমেদ সাহেবের। তিনি একাধারে নাট্যকার, আমাদের সাংস্কৃতিক জগতের একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি বিশ্বের নাটকের সঙ্গে আমাদের দর্শকদের পরিচয় করিয়ে দিয়েছেন। আর আমার সৌভাগ্য হলো যে তার অনুদিত বা তার উপস্থাপনায়
আমি শতাধিক নাটকের শতাধিক আমার ধারণা 126টি বোধহয়, আমি একবার তালিকা তৈরি করেছিলাম। এটা একটা বিশাল ব্যাপার হ্যাঁ, আসলে। এই এতগুলো বিদেশি নাটকের অনুবাদ অনুদিত নাটক আমরা টেলিভিশনে প্রচার করতে উনি বোধহয় পেরেছি। ইবসেনের নাটকও ইবসেন করেছেন, আমার ওটা মনে আছে, ইবসেন করেছেন, ইবসেন, স্টিনবার্গ, মলিয়ের, বা এমনকি শেক্সপিয়ার বা সিঞ্জ। আপনারা কি তখন শেক্সপিয়ারের ম্যাকবেথ করেছিলেন? না, ম্যাকবেথটা আমরা করিনি। ম্যাকবেথটা স্টেজে করেছিলেন। আমরা ওথেলো, ম্যাকবেথ সবগুলি করেছি। এগুলো মঞ্চনাটক হিসেবে প্রচারিত হয়েছিল, কারণ সে সময় মঞ্চেও আমাদের অডিটোরিয়াম স্টুডিও থেকে সরাসরি মঞ্চনাটক প্রচারিত হতো। সেখানেও কিন্তু অনেক ভালো মানে চিরায়ত নাটক বলতে যা বোঝায় সেসব নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। হ্যাঁ, ক্লাসিক নাটক প্রচারিত হয়েছে। তো এই জিনিসগুলো এই সময়ের, এখন টেলিভিশনের চ্যানেলের সংখ্যা বেড়েছে, কিন্তু আমার মনে হয় যে দর্শকের, আমি বলবো না যে দর্শকের রুচি, এটা ঠিক বলাটা ঠিক হবে না, কিন্তু আমার মনে হয় যে এখন আর এই ধরনের অনুষ্ঠান আমি একটা বিষয় মনে করতে পারি যে আপনি বিশ্ব নাটক বললেন বা আমিও বললাম, কিন্তু বিটিভির নাটকেরও কিন্তু একটা প্রচন্ড আকর্ষণ ছিল তখন, এবং ধারাবাহিক যেগুলো করেছিলেন সংসপ্তক, মানে এই ধরনের নাটকগুলো। হ্যাঁ, সে সময়ে বিশেষ করে আমি বলবো যে 80-র দশকের মাঝামাঝি থেকে 90 দশকের মাঝামাঝি পর্যন্ত, এই 10 থেকে 12 বছর সব খ্যাতিমান নাট্যকাররা নাটক লিখেছেন। এইসব দিন রাত্রি মানে আপনার ধরেন যে হুমায়ুন আহমেদ, কোথাও কেউ নেই, হ্যাঁ, হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা তুঙ্গে তখন। তাছাড়াও কিন্তু পাশাপাশি আরো অনেকেই লিখেছেন, ইমদাদুল হক মিলন, কিংবা মঞ্জু সরকার, তারপরে আরো অনেক নাট্যকারী। একদম প্রথমে যেটা দেখেছিলাম মাটির কোলে, এটা আসলে একটি বিদেশি নাটকের রূপান্তর। হ্যাঁ, কিন্তু এটিও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। তারপর নাজমুল আলম সাহেবের পীযূষ এবং আফরোজা বানুর একটা নাটক ছিল, এটি বেগম মমতাজ হোসেনের লেখা সকাল সন্ধ্যা। হ্যাঁ, এই ধরনের বেশ কিছু নাটকও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ঈদের নাটকের জন্য আমরা কিন্তু অপেক্ষা করতাম। ঈদের নাটক, বেশিরভাগ ঈদের নাটক লিখতেন আমজাদ হোসেন। তো দেখা গেছে যে টাকা দাও দুবাই যাব, হ্যাঁ, এই ধরনের বেশ কিছু নাটক। তো দেখা গেছে আসলে এটি বলবো না যে একমাত্র চ্যানেল হবার ফলেই শুধু না, আতিকুল হক চৌধুরী বা আতিকুল হক চৌধুরী অথবা মোস্তফা কামাল সৈয়দ কিংবা বরকতুল্লাহ, নওয়াজ আলী খান, প্রত্যেকেই, আব্দুল্লাহ মামুন অবশ্যই জায়ান্ট সব। হ্যাঁ, তারা নাট্যকার হিসাবে এবং প্রযোজক হিসাবে যেসব কাজগুলো করেছেন, তো তাদের কাছ থেকে শেখা, এবং আমরা সেই ধারাবাহিকতা, আমার ধারণা যে 90 দশকের মাঝামাঝি বা শেষ দিক পর্যন্ত। কি বিটিভিতেই হয়েছিল? সুচিত্রা ভট্টাচার্যের নাম না, এটি অন্য কোনো প্রাইভেট চ্যানেলে। যাই হোক, সে সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বর্ণযুগ বলা যেতে পারে। নাটকের স্বর্ণযুগ অবশ্যই বলা যায় সেই সময়টাকে। আসলে বিটিভির একটা বিশাল প্রভাব ছিল, আপনি যেটা বলছেন যে আমাদের দর্শকদের রুচি তৈরি অথবা দৃষ্টিভঙ্গি তৈরিতেও কিন্তু বিটিভি। এইটা আমরা কেমন করে বলতে পারি, আমি একসময় বাংলাদেশ টেলিভিশনে থাকার সময় দর্শক মতামত জরিপ সেল ছিল, সেই সেলের প্রধান ছিলাম। তো সেখান থেকে আমরা দেখেছি যে 3 বছরে, একটা উদাহরণ যে প্রথম যখন আমরা এটি দর্শক মতামত জরিপ করি, সে সময় বিশ্বনাটকের দর্শক সংখ্যা ছিল মাত্র 5%, শতকরা 5 ভাগ লোক এটি পছন্দ করত, আর ছায়াছন্দ পছন্দ করত 65 বা 70%। 3 বছর পরে দেখা গেল খুব বেশি না হলেও 18 থেকে 20% দর্শক বিশ্বনাটক দেখে। এটা কিন্তু অনেক বড় বিষয়। তো আমার মনে হয় যে আমরা রুচি তৈরিতে এদিক থেকে সহায়তা করেছি। এবং সাইদ আহমেদ কিন্তু একটা ভূমিকা রাখতেন নাটক করার সময়, ওই ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং অনেকেই ভূমিকাটা পছন্দ করত। নাট্যকার সম্পর্কে এটা কিন্তু আসলে সত্যিকার অর্থেই যারা সাহিত্য বা নাটকের প্রতি আগ্রহী তাদের জন্য বিশাল একটা খোরাক ছিল। হ্যাঁ, কারণ অন্তত বিশ্বের 10-20-25 জন বিখ্যাত নাট্যকারের নাম অন্তত আমাদের দেশের দর্শক জানতে পারলো, এটি একটি বড় ব্যাপার। তবে আমার মনে হয় যে আপনি যেহেতু বিটিভির সাথে দীর্ঘদিন কাজ করেছেন, ওই জায়গায় হয়তো একটা সীমাবদ্ধতাও ছিল সরকারের যে প্রচারণা বা এই বিষয়টি সবসময়ই কিছুটা ছিল। এইটা যে কখনো ছিল না তা বলবো না, সবসময় ছিল। তবে আমার ধারণা অনুষ্ঠান বিভাগে এটি তুলনামূলকভাবে কম ছিল। এটি মূলত ছিল সংবাদ প্রচারের ক্ষেত্রে, বিশেষ করে
এরশাদ সরকারের সময় কড়াকড়িটা বেশি রকম ছিল। এছাড়া বিভিন্ন সময়ই আমরা যদি পরবর্তী গণতান্ত্রিক সরকারগুলোতে দেখি, তখনও সংবাদ প্রচারের ক্ষেত্রে এক ধরনের নিয়ন্ত্রণ, এক ধরনের বাধা নিষেধ ছিল। আর অনুষ্ঠানের ক্ষেত্রে যেটি ছিল সেটি হচ্ছে পরিবেশ পরিস্থিতিটা এমনভাবে তৈরি ছিল যে অনেক প্রযোজক নিজেরাই একটু কর্তৃপক্ষ বলার আগেই তারা নিজেরাই সেন্সর করে বসে থাকতেন। তো এটি হচ্ছে আরেকটা তারপর সমস্যা। আমরা বলবো যে একমাত্র গণমাধ্যম হিসেবে বা মানে ইলেকট্রনিক গণমাধ্যম হিসেবে বিটিভির, আমি বলবো যে এখনো তো আমরা আসলে গণমাধ্যমের স্বাধীনতা পাইনি, এতগুলো চ্যানেল হওয়ার পরেও কিন্তু আমরা পাইনি। আমি ঠিক এই মুহূর্তে যেহেতু দেখি না কোন টেলিভিশন চ্যানেলগুলো, কাজে ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় যে হ্যাঁ, কখনোই আমরা ঠিক যেভাবে বলতে চাই সেটা বলা যায় তখনই না। আমরা আসলে বাক স্বাধীনতা পাইনি যেভাবে আমরা বলতে চাই। যাই হোক, আমরা খুব ভালো একটা মানে কথা শুনতে পেলাম আপনার কাছ থেকে, টিভির সেই স্বর্ণ যুগ। এবং আমার মনে হয় যে আপনি যখনই ওই সময়টাকে ভাবেন বা ওই সময়টা নিয়ে কিছু বলেন, আপনি খুবই উৎফুল্ল হয়ে ওঠেন বা আপনার খুব ভালো লাগে ওই। নিঃসন্দেহে নিঃসন্দেহে সে সময় একটা কাজের পরিবেশ, সবার কিভাবে সেট বা কিভাবে মিউজিক হবে, সবাই খুব আন্তরিকভাবে, যারা হয়তো এই নাটকের সাথে সংশ্লিষ্ট না। আমরা যেমন একটি উদাহরণ দিই, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ নাটকটি করতে গেছি। তো সে সময় এটির প্রডিউসার ছিলেন কাজী আবু জাফর সিদ্দিকী। তো জাফর ভাই এমনিতে একটু এলোমেলো টাইপের লোক ছিলেন। তো নাটক যেদিন অনের যাবে রবীন্দ্র জন্মবার্ষিকীতে, সেদিন সন্ধ্যা পর্যন্ত এই নাটকের মিউজিক কমপ্লিট হয়নি। তো তখন দেখা গেল যে কেউ দুই জায়গায় দুইটি মেশিনে এডিটিং হচ্ছে, কেউ মিউজিক দিচ্ছে, প্রোডাকশনটা তার, কিন্তু আমরা যারা জুনিয়র প্রডিউসার আছি তারা কেউ একজন মিউজিক নিয়ে রেডি আছে যে অন এয়ারে লাইভ মিউজিক দেওয়া হবে। এইভাবে 5-7 জন মিলে সেই নাটকটি যাতে ঠিক মতো অন এয়ারে যায় সেই ব্যবস্থা করলো। সবার আন্তরিকতা ছিল যে কিভাবে একটি ভালো প্রোডাকশন অন এয়ারে দেওয়া যায়। তো সেইটা আমার মনে হয় না যে এখন। আরেকটা বিষয় আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে তখন কিন্তু গুণীর কদর করা হতো, ফলে গুণী ব্যক্তিদেরকেই নিয়োগ দেওয়া হয়েছিল। মানে এটিও একটা বড় বিষয় ছিল। আমি বলবো যে এখন যেমন আমরা, মানে যদিও আমি এই প্রসঙ্গে আলোচনা করতে চাচ্ছি না, আমরা আসলে সাহিত্য নিয়ে কথা বলবো, কিন্তু সব জায়গায় দলীয়করণের যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলি, সেটি কিন্তু তখন ওইভাবে বোধহয় ছিল না। যার ফলে সে সময় আমরা কে কোন রাজনৈতিক মতবাদ আমাদের ছিল, কার ব্যাকগ্রাউন্ড কি ছিল, তার চেয়ে বেশি ছিল যে কে মঞ্চে নাটক করেছে, কে সঙ্গীত, তিনি কতটা জানেন, কি কার নাটক রচনায় পারদর্শিতা আছে, কে মিউজিকে কাজ করে আসছেন, এই বিষয়গুলো দেখা হয়েছিল বেশি। আর একেবারে খুব খোলাখুলি বললে বলা যায় যে এর পরের যে সাম্প্রতিককালে যেসব নিয়ম, এগুলো সবই হয়েছে সরকারি চাকরি হিসাবে আর কি। কারো ওই যে শিল্পী রিক্রুটমেন্ট হিসেবে নয়, না ওইভাবে শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে সম্পর্ক থাকতে হবে তা নয়, সবাইকেই নেওয়া হয়েছে সরাসরি। তারা যেমন বিসিএস পরীক্ষায় যেমন হয় এই সেইভাবে নেওয়া। কাজেই শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে না তারা কি অবদান রাখবেন এই বিষয়টি বিবেচনা করা। আরেকটা বিষয় হয়তো বা যেটা আপনি বললেন যে প্রচুর চ্যানেল হয়ে, মানে সেটা একটি কারণ যে প্রতিভা তো আর ঘরে ঘরে জন্মাচ্ছে না প্রত্যেকদিন। কাজেই ধরা যাক যে 30টা চ্যানেলের মধ্যেই যারা ভালো কাজ করতে পারতো তারা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। সেটা একটু আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমরা পরবর্তীতে আসলে বিভিন্ন এত চ্যানেল হওয়ার পরও কিন্তু আমরা ভালো নাটক আর খুব একটা পাচ্ছি না আর কি, এখন পাচ্ছি না। আপনি জানেন যে প্যাকেজ নাটকগুলো একদমই কয়েকটা চরিত্র, কয়েকটা জায়গা নিয়ে সীমাবদ্ধ, বাজেটের বিষয় রয়েছে, অনেক কিছু আছে। যাই হোক, আমরা নাটক নিয়ে হয়তো আরো অনেক কথাই বলা যায়। আমরা একটু ফিরছি আপনার সাহিত্য চর্চার দিকে। আপনি, আমি বলবো আপনি মূলত কথা সাহিত্যিক, আপনি আসলে গল্পের প্রতি বোধহয় বেশি নিবেদিত, যদিও আপনার প্রচুর ভ্রমণ গদ্য রয়েছে। তো আপনি নিজেই বলুন আসলে আপনি কোনটাকে বেশি সমস্যা হয়ে গেছে। আমি সম্প্রতি ভ্রমণ গদ্য বলে একটি পত্রিকা প্রকাশিত হয়, তো ভ্রমণ গদ্যের সম্পাদক এতটা চাপের মধ্যে রাখেন যে মাহমুদ হাফিজ এতটা চাপের মধ্যে রাখেন যে নিয়মিত তার ভ্রমণ গদ্যে লিখতে হয়। তো যার ফলে আমার গল্প লেখা কিন্তু অনেকটাই ভাটা পড়ে গিয়েছিল। তো আমি কিছুদিন আগে মাহমুদ হাফিজকে বলেছি যে দেখেন, আমি ভ্রমণ লিখতে শুরু করেছি, আমার প্রথম বই বার্লিনে বসন্তের দিন, এটি প্রকাশিত হয়েছিল 2006 সালে, আর আমার প্রথম গল্পের বই প্রকাশিত হয়েছে 1999 সালে। তা আমি ভ্রমণ পরে লিখতে শুরু করেও আমার ভ্রমণের বই 8টি, গল্পের বই 8টি। তো তার মানে হচ্ছে আমি ভ্রমণে বেশি গুরুত্ব দিচ্ছি। এখন থেকে আমি আর ভ্রমণ লিখবো না, আমি এখন গল্প লিখবেন। তো যার ফলে
সম্প্রতি আবার কিছু গল্প লেখা হয়ে গেছে, কয়েকটি পত্রিকায় ঈদ সংখ্যায় দিতে গেছে। আমার মনে হয় যে গল্পে এখন আবার একটু গুরুত্ব দেওয়া দরকার। যদিও আমি ভ্রমণ নিয়মিত মানে বিশেষ করে সরকারি চাকরি থেকে অবসরের পরে আমি ভীষণভাবে ঘুরে বেড়াচ্ছি, এবং ঘুরে বেড়ালে স্বাভাবিকভাবেই লিখতে একটা প্রেরণা, লেখার উৎসাহ থাকে, সেই কারণে ভ্রমণ লিখছি আর কি। তবে ভ্রমণ তো মানে আমি বলবো যে কোনো মানে সৃজনশীল ব্যক্তির জন্য কিন্তু ভ্রমণ গুরুত্বপূর্ণ, এবং ভ্রমণ তাকে কিন্তু অনেকটাই আমি বলবো যে এগিয়ে দেয় তার সৃষ্টিশীল কাজের মানে দিকে আর কি। সুতরাং আপনার হয়তোবা গল্পের প্রেরণা কিন্তু ভ্রমণ থেকেই আসবে। হ্যাঁ, নিঃসন্দেহে আমার বেশ কিছু গল্প আছে যেগুলো কোনো না কোনো ভ্রমণ থেকে আমি আপনার এরকম গল্প পড়েছি যে আপনি হয়তো কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছেন বা সরাইখানায় গিয়েছেন, সেই জায়গায় বিদেশে ট্রেনে যাচ্ছি, সেখান থেকে কিছু গল্প এসেছে। তো আসলে ভ্রমণটা খুবই দরকার। আমাদের খ্যাতিমান লেখক সুনীল গঙ্গোপাধ্যায় একবার বলেছিলেন যে তিনি 6 মাস লেখেন, 6 মাস ঘুরে বেড়ান। পায়ের তলে সর্ষে। হ্যাঁ, 6 মাস মানে সব মিলিয়ে 6 মাস তিনি ঘুরে বেড়ান, আর 6 মাস লেখালেখিতে সময়। আমরাও যদি পারতাম সেটা করতে পারলে খুব ভালো হতো। কিন্তু আপনি কিন্তু অনেকটা তাই করছেন, 6 মাসের আমি 6 মাস না হলেও 3-4 মাস এখন ঘোরাঘুরি করি আর কি। আসলে একটা অবসর সময় মানে জীবন আসলে সেটা হয়তো খুব সুবিধা হয় আর কি। আমরা যারা এখনো চাকরিরত তাদের জন্য খুবই কঠিন। তো এই যে আপনি আমি বলবো যে ভ্রমণ গদ্য বা গল্প দুটোই মৌলিক, তবে গল্পের ক্ষেত্রে কি মৌলিকত্ব কি আরেকটু বেশি নয় কি? হ্যাঁ, আমার মনে হয় যেহেতু গল্পটা তো ভ্রমণের অনেকটাই আমি যা দেখছি অথবা সেই দেখা থেকে যা ভাবছি অথবা যেসব মানুষের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে সেসব মানুষের কথা বা সেই জনপদের কথা বা সেখানকার অনেক সময় কিছুটা ইতিহাস, বেশি ইতিহাস দিলে আবার লোকজন বিরক্ত হয়, তো সেখানকার প্রত্নতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক বিষয়গুলো তো উঠে আসে, ভৌগোলিক বা আবহাওয়া সংক্রান্ত, খাবার দাবার এটা একটি গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আসে। কিন্তু সবগুলোই হচ্ছে আছে বাস্তবে আছে না। তবে তার মধ্যে যদি আবার একটু রসকস না থাকে, হ্যাঁ, বিশেষ করে যদি একটু হিউম্যান না থাকে, তাহলে আর ভ্রমণ ইন্টারেস্টিং হয় না। তো সেক্ষেত্রে এই দেখাগুলোর ভিতর থেকে লেখা। আর গল্প কিন্তু গল্প একেবারেই মৌলিক জিনিস, এবং সেটিও হতে পারে তার পেছনেও কোনো না কোনো কারণ থাকতে পারে। হয়তো কোনো একটি সূত্র থেকে, একটি শব্দ থেকে, কোনো একটি কথা থেকে, কোনো একটি সংলাপ থেকে, কোনো একটি দৃশ্য থেকে গল্প তৈরি হতে পারে। আবার অনেক সময় হয় 2-3টি ভিন্ন বিষয় যার সাথে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, সেগুলো একত্রিত সম্পর্কযুক্ত হয়ে একটি গল্প তৈরি হতে পারে। আসলে এইভাবেই আমরা গল্প লিখি। আপনি নিজে যেহেতু গল্প লেখেন, আপনি জানেন কিভাবে গল্প তৈরি হয়। আমি একটু আগেই বললাম যে গল্পে একজন স্রষ্টা আর কি, তার অসীম ক্ষমতা, যে গল্পে সে কি করবে। একজন বলেছিলেন যে গল্পকারকে তার ভয়, মানে সে ভয় পায় গল্পকারকে, যে সে একটা ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়ে কাউকে মেরে ফেলছে, কাউকে বাঁচিয়ে দিচ্ছে। তো সেই জন্য আসলে গল্প তো অবশ্যই অন্য একটা মাধ্যম। তো গল্প নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি, যে আমরা এখন দেখি যে গল্পবিহীন গল্প বা গল্প সমৃদ্ধ গল্প বা নিরীক্ষাধর্মী গল্প, এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে বিবেচনা করেন? আসলে গল্প একটা সময় ছিল যখন গল্পের চরিত্র, গল্পের আখ্যান মানে প্লট বা গল্পের সংলাপ ইত্যাদি মিলিয়ে গল্প ধীরে ধীরে আগাচ্ছে এবং একটি পরিণতিতে পৌঁছাচ্ছে। আমরা কতগুলো স্ট্রাকচার দেখি যে গল্পের সূচনা এরকম হবে, তারপরে এক ধরনের কনফ্লিক্ট এবং কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হবে, তারপরে একটি ক্লাইম্যাক্সে পৌঁছাবে। এইভাবে কিন্তু গল্প তৈরি হতো। কিন্তু ধীরে ধীরে দেখা গেল কতগুলো বিষয়, বিশেষ করে আপনার সাম্প্রতিক কালেও না, আরো অনেক আগেই শুরু হয়ে গেছে যে চেতনা প্রবাহ, মানুষ সারাক্ষণ যে ভাবছে, মানে যতক্ষণ মানুষ না ঘুমাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার মাথার ভিতরে কিছু চলতেই থাকে, এই বিষয়গুলোকে গল্পে নিয়ে আসা। এবং সেখানে হয়তো চেতনাটাই আসল, গল্প নাই। এটা আমরা বিশেষ করে জোসেফ কর্নার, জেমস জয়েস, হ্যাঁ, যারা বিদেশি গল্প পড়েছেন তারা জানেন। এবং আরেকটি বিষয় পরে যুক্ত হয়েছে, সেটি হচ্ছে জাদুবাস্তবতা। তো এইগুলোর কোনোটাই হয়তো ঠিক কাহিনী যেভাবে শুরু হয়ে যেভাবে শেষ হয়, শুরু মধ্য শেষ সেরকম না। অথবা আমরা এক সময় গল্প শুরু করে আবার ফ্ল্যাশব্যাকে চলে গেলাম, পেছনের কাহিনী বললাম, আবার সামনে গেলাম, সেটাও না। মানে একটা কনক্রিট গল্প না, একটা কমপ্লিট একটি গল্প না, একটি
পূর্ণাঙ্গ বা গল্প গল্পটাই বলতে যা compact বোঝায় আর কি, হ্যাঁ। সেটা না। এটা বিচ্ছিন্নভাবে কোথাও থেকে কোথাও চলে যাচ্ছে, চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই চিন্তাগুলোকে লেখায় প্রকাশ করা, এবং তার মধ্যে কোনো গল্প নাও থাকতে পারে। আমরা গল্প বলতে যা বুঝাই, যে আখ্যান, যে প্লট, যে একটি পরিণতি, বা অতঃপর তাহারা সুখে বসবাস করিতে লাগিল, এরকম কিছু নাই, কিন্তু গল্প চলছে আর কি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এরকম। অতঃপর তাহারা সুখে বসবাস করিতে লাগিল, এরকম ছাড়াও কিন্তু মানে গল্প নিয়ে চমৎকার গল্প এবং জাদু বাস্তবতা রয়েছে। আমরা হ্যাঁ, দেখি, যেমন নিঃসন্দেহে। আমার খুব প্রিয় একজন লেখক হচ্ছেন আইজাক বসরিস সিঙ্গার। তার গল্পগুলোতে আমি দেখেছি যে খুব ভালো একটা গল্প এবং ইতিহাস থাকে, কিন্তু তার সাথে জাদু বাস্তবতার একটা চমৎকার মিশেল, এবং আমরা কিন্তু মার্কেজের গল্প তা দেখতে পাই। এই জায়গাটা, এই যে জাদু বাস্তবতার সাথে যে গল্প বা ইতিহাস বা মিথের যে সম্মিলন, এই জায়গাটা থেকে আমরা বাংলা সাহিত্যে কি মানে আমরা কিছু সৃষ্টি করতে পেরেছি? যদিও এখন জাদু বাস্তবতা নিয়ে প্রচুর কথা হচ্ছে, প্রচুর লেখা হচ্ছে, কিন্তু আদৌ কি হচ্ছে আমি জানি না। আমাদের দেশের জাদু বাস্তবতার গল্প নিয়ে একটি সংকলন সম্প্রতি, বাংলাদেশের সাম্প্রতিক জাদু বাস্তবতার গল্প বলে একটি সংকলন আমি দেখেছি মোজাফফর হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। আমি ঠিক জানি না যে বাংলাদেশে কতজন কিভাবে এইভাবে লিখছেন তা বলতে পারবো না, তবে লেখা হচ্ছে প্রচুর। আমি আরেকটি খুব এটা কি বলবো, এটি এক ধরনের জাদু বাস্তবতার গল্প বলবো। 1980 সালে যখন আমি মার্কেজের নাম শুনিনি, তখন 1980 সালের এপ্রিল মাসের একটি সংখ্যায় আমার একটি গল্প ছাপা হয়েছিল। গল্পটির নাম কাকতাড়ুয়া। তো এই গল্পটি ছাপা হওয়ার পরে তখন দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক ছিলেন হাসনাত ভাই, যিনি পরবর্তীতে কালী কলমের সম্পাদক ছিলেন। তো একদিন এই গল্পটি ছাপা হওয়ার কয়েকদিন পরে আমি সাহিত্য প্রকাশে গেছি, সেখানে মফিদুল ভাই এবং মফিদুল হক, নাম জানেন নিশ্চয়ই, মফিদুল হক এবং হাসনাত ভাই দুজনে বসেছিলেন। তো আমি যখন গেলাম, তখন এই হাসনাত ভাই বললেন যে এই যে গল্পটা হচ্ছে ওনার লেখা। হাসনাত ভাই খুব কম কথা বলতেন, তার মধ্যে বললেন। তো মফিদুল ভাই বললেন, এই তুমি তো দেখি যে মার্কেজের কি জাদু বাস্তব গল্প লিখছো। আমি বললাম, মার্কেজ কে? 80 সাল, তখনও আমি মার্কেজের নাম শুনিনি। তো পরে আমি লক্ষ্য করে দেখলাম যে হ্যাঁ, তাই তো, এটা তো একটা জাদু বাস্তব গল্প। আপনি যদি কাকতাড়ুয়া গল্পটা পড়েন, আমার প্রথম গল্প সংকলনে আছে এটা। তো তখন মনে হয়েছে যে আচ্ছা, এটা কিভাবে আমার মাথায় আসছিল, আমি নিজেও এখনো বিস্মিত হই আর কি। তো যাই হোক, এটি হয়তো হতে পারে যে আমরা একটি ঠাকুরমার ঝুলি চিন্তা করি, ওইখানে কি আমরা কিছু জাদু বাস্তবতা নিঃসন্দেহে, হ্যাঁ, আমার কাছে তো মনে হয়। আপনি যদি অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল পড়েন, ক্ষীরের পুতুল পড়েন, তাহলে দেখবেন যে এটা তো জাদু বাস্তব গল্প। কাজেই আমার জাদু বাস্তবতা কিন্তু মার্কেজ থেকে আসেনি, আমার জাদু বাস্তবতা, আমার ধারণা, আমার ক্ষীরের পুতুল থেকে। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে জাদু বাস্তবতা নিয়ে এত কথা হচ্ছে বা আমরা লেখার চেষ্টা করছি, এবং এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে যে জাদু বাস্তবতা না থাকলে হয়তো গল্পটা খুব আধুনিক হলো না, এবং আমরা মার্কেজ থেকে এটা নিয়ে আসছি, ব্যাপারটা তা নয়। এবং আমরা হয়তো বা খুব মানে পুরনো স্টাইলেই আবদ্ধ আছি, কিন্তু আসলে পুরনো স্টাইলেও কিন্তু একটা চমৎকার গল্প হতে পারে। আপনার উপস্থাপনার মানে কতটা চমৎকারিত্ব আপনি রাখতে পারছেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনার পুরনো ধাঁচেও যেমন ভালো গল্প হতে পারে, আবার জাদু বাস্তবতা থাকার পরেও তো খারাপ গল্প হতে পারে। হ্যাঁ, কিছু কিছু অদ্ভুত গল্প আমি সাম্প্রতিককালে পড়েছি, লেখকের নাম অতটা মনে করতে পারবো না হয়তো, পত্রপত্রিকায় পড়া গল্পগুলো আমার পড়ে মনে হয়েছে খুবই কষ্টকল্পিত। মানে জাদু বাস্তবতার গল্প লেখার চেষ্টা করা হয়েছে, কিন্তু এতটাই কষ্টকল্পিত যে এটা কোনো গল্প হয়েছে বলে আমার অন্তত মনে হয়। হ্যাঁ, এরকম আর কি। তো সেই কষ্ট কল্পনা দিয়ে গল্প না লিখে বরং আমরা যে সাদামাটা কাহিনী বলি, আমি আসছিলাম যে আসলে এই যে কষ্টকল্পিত আপনি বললেন, তো আমরা জাদু বাস্তবতা বা ফর্মের দিকে অনেক সময় যাচ্ছি, আঙ্গিকের দিকে যাচ্ছি, কিন্তু আসলে আমাদের সাহিত্যের জন্য মানে মাটি, মানুষ, তার প্রকৃতি বা ঐতিহ্য আসলে কতটা প্রয়োজন বলে মনে করেন? আসলে যে কোনো শিল্পের জন্যই আমার মনে হয় যে ফর্ম এন্ড কন্টেন্ট দুইটা বিষয়, তো একটা আধার আর একটা আধেয়। তো ফর্ম এন্ড কন্টেন্ট দুটাই হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি যদি কন্টেন্টের চেয়ে ফর্ম বেশি উচ্চকিত হয়ে যায়, ফর্ম যখন বেশি বড় হয়ে যায়, বেশি চকচক করে, তখন কন্টেন্ট মার খেতে পারে। কাজে আমার মূল বিষয়টা কিন্তু কন্টেন্ট,
মানে আমার আসলে আমি কি বলতে চাচ্ছি, সেটা গল্পই হোক, সেটা কারো চিন্তা চেতনাই হোক, সেটা কারো রাজনৈতিক বিশ্বাস হোক বা ধর্মীয় বিশ্বাসই হোক, সেটিকে যদি আমি তুলে ধরতে চাই, সেটি একটি সাধারণ কন্টেন্টেও বলতে পারি, সাধারণ ফর্মে, আবার হয়তো একটি নতুন পরীক্ষামূলক ফর্মের ভেতর দিয়েও বলতে পারি। এখন আরেকটা বিবেচ্য বিষয় হচ্ছে যে এই ফর্ম কি এই কন্টেন্ট ধারণ করার জন্য উপযুক্ত কিনা, যুক্ত কিনা। সেটি একটি গুরুত্বপূর্ণ মানে বিষয়। কোন বিষয়টা আসলে কোন 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 ফর্মে বিষয়টা প্রকাশ কোন করবেন? ফর্মে প্রকাশ করলে ভালো হয়। এমন হতে পারে যে এই গল্পটি আমি গল্পের আকারে, ধারা বিবরণী আকারে বা ন্যারেটিভ আকারে না লিখে, এটি আমি যদি সংলাপ দিয়ে লিখি, প্রতীকী অথবা হ্যাঁ, যদি আমি শুধু সংলাপেই পুরোটা লিখে যাই, তাহলে একটা জিনিস হতে পারে। অথবা হ্যাঁ, আমি যদি এটিকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করি, কোনো সিম্বল ব্যবহার করি, রূপকের মধ্যে দিয়ে প্রকাশ করি, তাহলে হতে পারে। কাজেই আমার বিষয় যা আমি বলতে যাচ্ছি, সেই বিষয়ের জন্য যথোপযুক্ত ফর্ম খুঁজে বের করা দরকার। সেটা আসলে যে ফর্মটা যেন বড় না হয়ে যায়, এটি মনে হয় লক্ষ্য আমরা রাখা যেন উচিত। আঙ্গিকে হ্যাঁ, বেশি আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম যে তখন মূল পরীক্ষা নিরীক্ষা মূল বিষয়টা হারায় ছিঁড়ে গেল আর কি। হ্যাঁ, তাহলে আর এটা গল্প থাকে না। মানে বিষয়টা হলো যে আঙ্গিক নিয়ে যদি আমি খুব বেশি ভাবি, বেশি হ্যাঁ, সচেতন থাকি, আমার বিষয়বস্তুটা মার খেয়ে যেতে পারে। খুব ভালো বলেছেন। তো আমরা একটু আপনার সাহিত্যের একটা বিশেষ দিক আমরা যেটা বলবো, মানে যে সাহিত্য নিয়ে আপনি খুব বেশি কাজ করেছেন, মুক্তিযুদ্ধ আপনার একটা অত্যন্ত পছন্দের বিষয়, এবং যেহেতু আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আপনার প্রচুর গল্প রয়েছে মুক্তিযুদ্ধের উপর, যদি একটু আপনি এই বিষয়ে বলেন আর কি আমাদের। আমি মুক্তিযুদ্ধের গল্পের সংখ্যা আমার খুব বেশি নয়। মানে আমি দেখেছি যারা হয়তো মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতা নেই, তাদেরও হয়তো 25, 30, 50টা মুক্তিযুদ্ধের গল্প আছে। আর আমি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও আমার গল্পের সংখ্যা বোধহয় গোটা 20 হবে, তার বেশি না। কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমি প্রথম এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত বাংলাদেশের ভেতরে ছিলাম। কাজে অসহযোগ আন্দোলন থেকে এই সময়টা বাংলাদেশের ভেতরে। তারপরে কিভাবে পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে পশ্চিমবাংলায় পৌঁছানো, সেটি একটি পর্যায়। তারপর প্রায় দিন 7 শরণার্থী শিবিরে থাকা, তারপরে ট্রেনিং ক্যাম্পে থাকা, ট্রেনিং ক্যাম্প থেকে পালানো, ট্রেনিং ক্যাম্প থেকে পালা গেছিলাম আমরা 4 বন্ধু। পালায় আবার বিষয়টা ছিল এরকম, বলে যে এই যুদ্ধ করতে গেলে তো মরেও যেতে পারি, চল বরং ইন্ডিয়া একটু ঘুরে নিই। তো আমরা কলকাতা শহর দেখতে গেছিলাম। তো এইসবও করা হয়ে গেছে। এবং তারপরে সীমান্তে আমি পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়ে পাকিস্তান আর্মি ক্যাম্পে ছিলাম 11 দিন। কাজে আমার যে গল্পগুলো সবগুলোই কোনো না কোনো ভাবে এই অভিজ্ঞতার ভেতর থেকে লেখা। শরণার্থীর উপর গল্প পড়েছি, হ্যাঁ, শরণার্থীটা একেবারে শরণার্থী হিসাবে যেভাবে যাচ্ছে, আমরা 2 বন্ধু একসঙ্গে গেছি, কিন্তু আমি অন্য একটি পরিবার যাচ্ছে তাদেরকে ফলো করে তাদের সম্পর্কে লেখা। অথবা যখন ট্রেনিং ক্যাম্পে ছিলাম সেখানে কি অবস্থা, সেটা নিয়ে গল্প আছে। এই গল্পগুলোর সাথে আমি একটু হাবিব হারুন ভাইয়ের, মানে উনিও খুব অভিজ্ঞতা সমৃদ্ধ গল্প লিখেছেন, মানে একেবারেই মানে মুক্তিযুদ্ধ যিনি দেখেছেন এবং একদম সম্পৃক্ত থেকেছেন। হ্যাঁ, তো বাস্তব অভিজ্ঞতা থাকলে সুবিধা হয় কি, অনেক কিছুই বানায় লিখতে হয় না তখন। হ্যাঁ, হয়তো কিছু জায়গায় কিছু মুক্তিযুদ্ধ হচ্ছে যে আপনার আসল সত্যটাই কিন্তু না, এটা হতে পারে। যেমন ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গল্প লেখা হচ্ছে, সেটা এক ধরনের, আমরা ইতিহাস পড়ে লিখতে পারি বা কোন একটা চরিত্র আমাকে প্রভাবিত করবে, বিভিন্ন পত্রপত্রিকা থেকে বা পুরনো সিনেমা থেকে বিভিন্নভাবে অনুপ্রাণিত হয়ে গল্প লেখা যায়। কিন্তু আমার মনে হয় যে আমি যেহেতু খুব যেটুকু সীমাবদ্ধতার ভিতরে আমার পক্ষে যতটা এক্সপ্রেস করা সম্ভব, আমি জেনুইন কথা এক্সপ্রেস করার চেষ্টা করেছি। আমি কখনো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ফাঁকিবাজি করিনি, এটা আমি বলতে পারি যে মুক্তিযুদ্ধ নিয়ে গল্পগুলোতে আমার কোনো ফাঁকিবাজি নেই। এই প্রসঙ্গে আমি একটু বলে শেষ করি। আমি তখন টেলিভিশনে নাটক করি, প্রতি 3 মাসে অন্তত একটা নাটক করতেই হতো। কোনো এক মাসে আমাদের একজন খ্যাতিমান নাট্যকার লেখক, তিনি একটি নাটক জমা দিয়েছিলেন। নাটকটা আমার প্রযোজনায় করার কথা। নাটকটা স্ক্রিপ্টে পড়ার পরে আমি তাকে বললাম, স্যার বলতাম, যেহেতু একটা শিক্ষকতা করতাম, সেহেতু তাকে বললাম, স্যার আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই, কাজেই এইটা আপনি যেভাবে লিখেছেন এইভাবে মুক্তিযুদ্ধ হয়নি। তিনি আমার উপর এত রাগ হলেন, আমার বিরুদ্ধে জিএম এবং ডিজিকে কমপ্লেন করলেন।
জেনারেল ম্যানেজার সাহেব আমাকে ডাকলেন, ডেকে বলছে, এই তুমি নাকি এই নাটক করতে চাও না? আমি বললাম যে আসলে মুস্তাফিজুর রহমান তখন জেনারেল ম্যানেজার, আমি বললাম মুস্তাফিজ ভাই এই মুক্তিযুদ্ধ সম্পর্কে ওনার ধারণা নাই, উনি যা লিখছেন এইটা মুক্তিযুদ্ধ নয়, উনি যে ক্যাম্পের বর্ণনা বা যে যুদ্ধের বর্ণনা দিচ্ছেন এভাবে হয়নি মুক্তিযুদ্ধ। বলে তাহলে কি করা যায়, ওনাকে তো ওনার একটু বাদ দেওয়া যাবে না। আমি বললাম যে আপনি আমাকে বাদ দিয়ে দেন, আমার পরিবর্তে আমাদের আরেক সহকর্মী সে নাটকটি প্রযোজনা করেছেন। তো এইরকম বিভ্রান্তি আছে আর কি। মুক্তিযুদ্ধের গল্পে আমরা জানি এটা, আছে। যে আসলে আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে এই যে মুক্তিযুদ্ধ মানে একটা খুব বড় বিষয়, মানে আমাদের বাঙালি জাতির জন্য বলুন বা আমাদের দেশের জন্য বলুন বা জেগে ওঠা, মানে মানুষের যে জেগে ওঠা এত বড় একটা বিষয়, সেটা নিয়ে কি আমরা আসলে সত্যিকার সাহিত্যকে তো আমরা কতটুকু আনতে পেরেছি আসলে মুক্তিযুদ্ধটা? মানে এটা যেটা আপনি বললেন যে অনেক লেখা হয়েছে, কিন্তু আসলে কি কিন্তু হয়েছে? এটা আসলেই দুর্ভাগ্যজনক যে খুব যে মহান উপন্যাস বা একটা খুব গভীর আশ্রয়ী গল্প, খুব বড় মাপের কোনো কাজ, সেটা সিনেমায় অথবা নাটকে অথবা গল্পে খুব ওই রকম হয়নি। তবে হ্যাঁ, আমাদের এখনো হতাশ না হয়ে একটু অপেক্ষা করা দরকার, হয়তো হতে পারে আচ্ছা, অনেকদিন কেন পরে হয়নি? হতে এটা পারে। কি আপনার মনে হয় কেন হয়নি? এটা অবশ্য ঠিক আমার পক্ষে বলা কঠিন। একটা হতে পারে যে আমরা যারা মুক্তিযুদ্ধ সরাসরি দেখে এসছি, যারা প্রত্যক্ষ করেছি, তাদের কলমে ওই জোর নাই, তার ফলে আমরা লিখতে পারিনি, সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। যারা আমরা মুক্তিযোদ্ধা এবং লেখক, তাদের পক্ষে হয়তো লেখা সম্ভব হয়নি, হয়তো আগামীতে হতেও পারে। হ্যাঁ, আমরা এটাও শুনি যে এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যাদের হয়তো লেখার কথা ছিল বা যারা লিখতে পারতেন, তাদের আবার সেই অভিজ্ঞতা ছিল না, সেটা আর একটা কারণ হতে পারে। আর বাকিটা হতে পারে আমাদের যে যুদ্ধ পরবর্তী সময়ের যে অস্থিরতা, রাজনীতি, যুদ্ধটা নিয়ে নানা ধরনের কথা, নানা ধরনের কন্ট্রোভার্সি, এইসব কারণেও নাও লেখা হয়ে থাকতে পারে বিতর্ক এই ধরনের। তা আমরা আশা করবো যে ভবিষ্যতের কোনো লেখক এটা বলা হয় যে মানে যে কোনো কাল নিয়ে পরবর্তীতেই নাকি সবচেয়ে বড় কাজগুলো হয়, যখন মানুষ নির্মোহ এবং নিরপেক্ষভাবে তাকাতে পারে ইতিহাসে সেই ঘটনার দিকে। আমরা আসলে সেই আশাই হয়তো করব। তো আমরা অনেকক্ষণ আপনার সাথে কথা বলছি, এখন আমরা আরেকটু মানে আসলে তো কথার শেষ নেই, অনেক অল্প করা যায়। আপনার ডকুমেন্টারি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আপনি তো বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি হচ্ছে তাসমিনা এ হর্স গার্ল, যেটি আমরা জানি যে অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কারও জিতে নিয়েছে আর কি। আপনি যদি একটু ওই বিষয়ে বলেন। আসলে তাসমিনা দ্য হর্স গার্ল, অশ্বারোহী তাসমিনা নামে বাংলায় যেটা করা, ছোট্ট ডকুমেন্টারি, খুব বেশি বড় কিছু না। আমার ডকুমেন্টারির সংখ্যা খুব বেশি না, অল্প কয়েকটা। তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার হয়েছে। এই তো উইমেন এমপাওয়ারমেন্টের উপরে এটি আসলে হ্যাঁ, ওই বছর জার্মানির প্রিজনার্স ইন্টারন্যাশনাল, যেটাকে বলা হয় যে ছোটদের অস্কার, তো সে প্রিজনার্স ইন্টারন্যাশনালের থিম ছিল বছর এই মানে কিশোরীদের এম্পাওয়ারমেন্ট বা নারীদের মধ্যে যারা কম বয়স আর কি, 18 বছর বয়স পর্যন্ত, তাদের কিশোরী ক্ষমতায়ন, কিশোরীদের। তো সেই কারণে হয়তো গার্ল এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ এরকম কিছু একটা ছিল থিম। তো আমার এই মেয়েটিকে নিয়ে পরবর্তীতে অনেকগুলো প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে। তো প্রথম প্রামাণ্যচিত্রটি তৈরি করার ঘটনাটা এইরকম। এই মেয়েটির বাড়ি হচ্ছে নওগাঁ জেলার ধামুরহাট থানার মধ্যে। আর নওগাঁ জেলার ভিতরে হলো আমার বাড়ি, যেহেতু জয়পুরহাট থেকে আবার ধামুরহাট খুব কাছে, 20-22 কিলোমিটারের মধ্যে। তো আমার ছোট ভাইয়ের বন্ধুর শ্বশুর বাড়ি সেইখানে আবার, এবং তারা জানে যে আমি বাংলাদেশ টেলিভিশনে আছি। তো ওই ছেলেটা একদিন এসে বললো যে ভাই, আমাদের গ্রামে একটা মেয়ে আছে, 10-11 বছর বয়স, সে বেশ ঘোড়ায় কম্পিটিশন করে, খুব জিতে। তো ওখানে টেলিভিশনে একটা প্রোগ্রাম করা যায় না? তা আমি তখন আমি টেলিভিশন ছেড়ে মানে অবসর রেখেছি। তা বললাম আমি তো আর টেলিভিশনে নাই, তবে হ্যাঁ তোমার চলো দেখি তোমার মেয়ে কি করে, যদি তেমন কিছু হয় তাহলে আমরা একটা ডকুমেন্টারি করব। গেলাম ওর মোটরসাইকেলের পেছনে বসে ধামরহাটের ওদের গ্রামে। সেই গ্রামে যাওয়ার পরই ওর বাবা বললো যে এই স্যারেরা আসছে, একটু খেলা দেখা। মেয়েটি এক মুহূর্তের মধ্যে লাফ দিয়ে ঘোড়ায় উঠলো এবং একটা সরু আলপথ দিয়ে ছুটে চলে গেল। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম। আমি বললাম ভাই থামান ভাই, ওকে দরকার নেই। তো বললো না কোনো সমস্যা নেই। তো আসলো, আচ্ছা ঠিক আছে দেখি।
আমি তো টেলিভিশনে নাই, তবে আমি একটা কিছু করব। তারপর ফিরে আসলাম, ফিরে এসে কয়েক মাস পরে 2-3 মাসের মধ্যেই আমি জানালাম হ্যাঁ ঠিক আছে, আমি আমাদের ইউনিট নিয়ে আসব। তো ইউনিট নিয়ে গেলাম। সমস্যা হচ্ছে আমরা যেদিন গেলাম সেদিন থেকে শুরু হলো বৃষ্টি। 2 দিন শ্যুট করার কথা, পরদিন একদিন বিকেলে পৌঁছলাম, ওই রাত থাকলাম, পরদিন সকাল থেকে বৃষ্টি, দুপুরের দিকে বৃষ্টি ছাড়ার পর কিছুটা শ্যুট করলাম, তারপরের দিন করলাম, চলে আসলাম। এরপরে আরেকটা বড় অংশ শেষ দিকে যেটা আছে সেটা একটা মানে কম্পিটিশন, বড় একটা মেলার মতো, সেখানে কম্পিটিশন হয়। পরে আরো একবার গেলাম মাসখানেক পরে। তো করে এই ছোট্ট ডকুমেন্টারি, আমি দেখেছি আপনার মূল ডকুমেন্টারিটা 18 মিনিটের। তো এইটা মোটামুটি বিভিন্ন দেশে, বিশেষ করে জার্মানিতে, গ্রিসে, এছাড়া আমেরিকা কয়েকটি ফেস্টিভ্যালে, নেদারল্যান্ডের ফেস্টিভ্যালে, তারপরে বেশ কিছু ফেস্টিভ্যালে, ইন্দোনেশিয়া একটা ফেস্টিভ্যালে, ইন্ডিয়াতে একটা ফেস্টিভ্যালে, বেশ অনেকগুলো ফেস্টিভ্যালে, 36টা ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। তার মধ্যে 5টা ফেস্টিভ্যালে মোটামুটি একটা সম্মানজনক পুরস্কার হয়েছে। সেটা আমাদের জন্য আর বড় বিষয়। আমার জন্য যেটি লাভজনক হয়েছে সেটি হচ্ছে এই ডকুমেন্টারির সুবাদে আমি 15-20টা দেশ ঘুরে ফেলছি, হয়তো ভ্রমণ হয়ে গেছে এই ফাঁকে। এবং এটা নিয়ে আমার একটা বইও আসবে, সেটা হচ্ছে অশ্বারোহীর বিশ্ব ভ্রমণ। অশ্বারোহীর বিশ্ব ভ্রমণ, এখানে শুধুমাত্র ইউরোপের 3টা দেশে যে আমি ডকুমেন্টারিটা দেখাতে নিয়ে গেছি এবং সেখানকার অনুষ্ঠানগুলো, এইটা নিয়ে একটা বই আছে। যাক, মানুষ একটা ইতিবাচক মানে দৃষ্টি পেয়েছেন আর কি এই ডকুমেন্টারিটার দিকে। তো আমরা একটু আগেই বলছিলাম যে আসলে আলোচনা তো শেষ হয় না, অনেক বেশি আলোচনা করা যায়, তবু যেহেতু সময় সীমাবদ্ধতা রয়েছে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের আলোচনা শেষ করে দিব। তো সর্বশেষ যেই প্রসঙ্গটা আপনাকে বলতে চাই, আসলে তো আপনার অনেকগুলো বিষয়ে আপনি কাজ করেন, বলবো যে অনেকগুলো সত্তা, আপনার লেখক সত্তা, আপনার এই যে দীর্ঘদিন টিভিতে কাজ করেছেন, আপনার যে ক্যামেরার পেছনের ব্যক্তি যে আপনি, এবং সেই সাথে আমরা বললাম যে ভ্রমণ করতে আপনি খুব পছন্দ করেন, এই সবগুলো মিলিয়ে আসলে আপনি আপনার কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছেন বা কোন বিষয়টা আপনাকে বেশি আনন্দ দেয়? আমার মনে হয় যদি খুব ভালো কোনো ডকুমেন্টারি করতে পারতাম, আসলে এই যে ডকুমেন্টারির কথা বললাম, এটাও ওরা জার্মানিতে প্রিজনার্সে পুরস্কার পাওয়ার পরে ওরা জিজ্ঞেস করেছিল যে এটা তুমি কয়দিন শ্যুট করছো এবং কত টাকা বাজেট ইত্যাদি। তা আমি যা বাজেট ছিল তার 3 গুণ করে বললাম, কারণ তা না হলে ওরা বিষয়। তারপরে তারা বলে এত কমে কিভাবে সম্ভব, তো কয়দিন শ্যুট করছো? আমি 3 দিন শ্যুট করছি, কিন্তু তাকে সেটাও বাড়ায় বললাম। তারপরে বলে এত কম শ্যুট করে তো আমাদের যে লিমিটেশন, যে সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজ করি, এইটা ওরা বোঝে না। তো এই সীমাবদ্ধতার কারণে এই ইচ্ছা থাকলেও খুব ভালো কোনো ডকুমেন্টারি এখনো আমি করতে পেরেছি বলে মনে হয় না। আর লেখার ক্ষেত্রেও আমার মনে হয় যে সার্বক্ষণিক লিখতে পারলেই ভালো হতো, ভালো হতো। হ্যাঁ, কোনো একটি যে গল্পটি বা যে উপন্যাসটি আমি লিখতে চাই সেটা কিন্তু লেখা হয়নি, তো সেটা লিখতে পারলে আমি খুব আনন্দিত হব। আপনার এই ডকুমেন্টারি কথা শুনে আমার একটা চমৎকার কথা মনে হলো। আপনি জানেন যে BIWTA তে কিছুদিন দীর্ঘদিন কাজ করেছি, তো এখানে একজন এরকম বিদেশি এসেছিলেন, তো উনি নৌকা, ওটা বাংলাদেশের কান্ট্রি বোটের উপর একটা বই আছে, মানে নরওয়ের আর কি, গবেষণা করে বইটা আর কি করেছেন। তো আমাদের BIWTA টিম সেখানে সহায়তা করেছে। তো ওরা নৌকা দেখে প্রথম খুব অবাক হয়ে, মানে যে সে ডেকে বলছে যারা নৌকা বানাচ্ছে যে তুমি কিভাবে মাপ নিছো, ড্রয়িং কোথায়, এই সেই। হ্যাঁ, নৌকার তো আসলে মানে ওইভাবে ড্রয়িং আমাদের কারিগররা সরাসরি কোথায় ভর, কোথায়, মানে সেরকম আর কি, যে আসলে আমাদের দেশে সত্যি সত্যি প্রতিভা ছিল, যে আপনি 3 দিনের তার বাড়িয়ে বলেছেন, বাজেট বাড়িয়ে বলেছেন, তারপর তো আমার সত্যি সত্যি যদি আমরা সেই প্রতিভাগুলো কাজে লাগাতে পারতাম, আর এই যে কথাটা বললেন যে যদি লিখতে পারতাম, আসলে আমাদের জীবিকা, জীবন সব মিলিয়ে আমাদের লেখার জন্য, পড়ার জন্য যে সময়, সেটা আমরা পাই না, আমাদের অতৃপ্ত আত্মা থেকেই যায়। তো নিশ্চয়ই আমরা একদিন তৃপ্ত হয়তো হব, অথবা আমাদের আগামী প্রজন্ম হয়তো হবে। তো আমরা আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই স্টুডিওতে আপনি সময় করে এসেছেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমাদের এই আলাপচারিতা যদি আপনাদের ভালো লাগে, তবে হয়তো আমাদের এই উদ্যোগ সার্থক হবে। আমরা জানতে পেরেছি ফরিদুর রহমান ভাইয়ের বিভিন্ন দিক, তার মুক্তিযুদ্ধ, তার চিন্তা ভাবনা, তার জীবনাচরণ, সবকিছু আমরা চেষ্টা করেছি আলাপনের মাধ্যমে জানার।
আশা করি আবারও তিনি আমাদের মাঝে আসবেন, আবারও কোনো এক সন্ধ্যায় তার সাথে আমরা আলাপ করব। আর আপনাদের সামনেও আমরা নিয়ে আসবো নতুন অতিথি, তার সাথে আমরা আলাপচারিতায় জানবো তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের সমকালীন সাহিত্য এবং নানা বিষয়। সে পর্যন্ত ভালো থাকবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আল্লাহ হাফেজ।